বড় ভাই বললাম একটা আমার জরুরি ভিত্তিতে আয়না লাগবে। কোথায়? কেমনটা লাগে? ও তাহলে তো ওয়াশরুম বন্ধ শোনা লাগে, আয়না খুলে রাখবেন। ওইখানে আয়না দরকার লাগে, খুলে নেবেন, খুলে দেখে নিয়ে আসেন। এটা শুধু লাগাই দিবেন, এটা দরকার নাই তো, বরং তো বাইরে থেকে এসে এখানে দেখবেন। হ্যাঁ এখানে দেখবে, সমস্যা কি? দিয়ে দিচ্ছেন আপনি, টিপ দিয়ে দিচ্ছেন, সব কথা চলে গেল তো দেশে। হুম, চলে গেল না সব কথা। হুম হুম, এটা ঠিক করে দেন, একটু টোটালটা দিয়ে দেন। কত থেকে যেন ছিল? আচ্ছা আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, আমিও আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকেও ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাসটা আমরা বিজ্ঞানের উপর নিব। বিফোর স্টার্টিং মাই ক্লাস আমি বলছি যে কাদের জন্য এই ক্লাসটা, আপকামিং 50তম 51তম বিসিএস সহ প্রাইমারির প্রধান শিক্ষক সহ অন্যান্য যাবতীয় পরীক্ষায় বিজ্ঞানের যে অংশটা আছে সেই অংশটুকু আমরা সপ্তাহে 2 দিন, ম্যাথে 2 দিন সময় দিব, তারপরে অন্যান্য বিষয়ে সময় দিব। আপনারা যারা অলরেডি জয়েন করেছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ। কৃতজ্ঞতা স্বরূপ কয়েকজনের সালাম নিয়ে নেই। নাজিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তাসমিন আক্তার লিজা, সাবিন রহমান, হ্যাঁ সাবিন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। কেমন আছো তুমি ভাই? সাবিন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও কুয়েটে আছে। কেমন আছো তুমি? সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেককে আপাতত একটা কথা বলতে চাই, নিজ নিজ থেকে, নিজের ইমেজ থেকে একটু ক্লাসটা শেয়ার করে দিব। এই কথাটা বারবার বলবো না, ক্লাসটা শেয়ার করে দিব একটু। আল্লাহর রহমতে
আল্লাহ আপনাদের ভালো করবেন সবাই। রনি, থ্যাংক ইউ সো মাচ। রনি, একটু ক্লাসটা শেয়ার করে দিব, বন্ধুদের মেনশন করে দিব। আমাদের এই ক্লাসের উদ্দেশ্য, বাংলাদেশে বিজ্ঞান ক্লাস হয়, ইংলিশ ক্লাস হয় অ্যাভেলেবেল, বাট ম্যাথ ক্লাস হয়, ইংলিশ ক্লাস অ্যাভেলেবেল, ম্যাথ ইংলিশ অ্যাভেলেবেল, বাট একটা ট্যাগ লাগানো হয়েছে, একটা রেপু লাগিয়ে রাখা হয়েছে, বিজ্ঞান ক্লাস তেমন একটা হয়নি। বিজ্ঞান ক্লাস কোনো প্ল্যাটফর্মেই তেমন একটা হয় না। সো দ্যাট আমি নিয়মিত বিরতিতে সপ্তাহে কমপক্ষে 2 দিন বিজ্ঞান ক্লাস নিব, যে প্রশ্নগুলো সলভ করাবো তার ব্যাখ্যা সহ ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা একটু মনোযোগ দিয়ে এই আমার ক্লাস করেন, অ্যাট দ্য সেম টাইম একটু নোট ডাউন করেন, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আপনি বিজ্ঞানে ভালো করতে বাধ্য। নো ম্যাটার হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইউ, আপনি কোথায় থেকে আসছেন, আর্টস থেকে আসছেন, সায়েন্স থেকে আসছেন, না কমার্স থেকে আসছেন, এটা কিছুই মিন করবে না। সেতু সরকার, থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং মি। একটু সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেব। চলেন আমরা প্রথম প্রশ্নটা শুরু করি। আমরা গতদিন একটু, বড় ভাই কোনটা দিলেন 61 থেকে কেন? কত? সমস্যা নাই। আমি তো যাইতে পারছি না, এইদিকে যাওয়া যায় কিন্তু কমের দিকে আসবে না। ও এইদিকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ছিলাম হচ্ছে, হ্যাঁ এখান থেকে, কোনটি রক্তরসের কাজ নয়, হ্যাঁ এখান থেকে আমরা ছিলাম। ইনশাল্লাহ এখান থেকেই শুরু করব। আমি একটু অপশন দেই, আপনারা আনসার দিতে থাকুন। 1 নাম্বার জারক রস নিঃসরণ, জারক রস নিঃসরণ। 2 নাম্বার পানি পরিবহন। 3 নাম্বার রক্তের পিএইচ এর সাম্যতা রক্ষা। ঘ নাম্বার সব। একটু দেখেন কোনটি রক্তের কাজ নয়, একটু দেখি, আপনারা আনসার করতে থাকেন সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। রাবিয়া সুলতানা তন্নি, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। একটু সবাই প্রথম কোশ্চেনটাতে আমরা একটু সময় নিব, তারপরে আর সময় নিব না, বলেন। একটু বলেন সবাই, এটার অ্যান্সার কি হওয়া উচিত? এটার অ্যান্সার কি হওয়া উচিত সবাই? কোনটি রক্তরসের কাজ নয় বা রক্তের কাজ নয়, সবাই একটু দেখতে চাই এটার আনসার কি হওয়া উচিত। অনেকেই, হ্যাঁ ফাহমিদা জোহরা, ফাতেমা জোহরা, ওয়ালাইকুম আসসালাম, একটু আনসারটা দিব সবাই। হালিমা সুমো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। একটু, হ্যাঁ সবাই একটু আনসারটা দিব। নাজিয়া আক্তার, আপনার আনসার সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের সঠিক উত্তরটা হচ্ছে জারক রস নিঃসরণ। কোনটি রক্তের কাজ নয়? জারক রস নিঃসরণ। রক্তের কিছু কাজ আছে, কাজ যেমন রক্তের কাজ কি? অক্সিজেন পরিবহন, প্রথম কথা অক্সিজেন পরিবহন আর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ, প্রথম কাজ হচ্ছে এইটা। 2 নাম্বার কাজ আছে হচ্ছে পানি সাম্যতা বজায় রাখে। 3 নাম্বার কাজ হচ্ছে পিএইচ এর সাম্যতা রাখে। 4 নাম্বার হচ্ছে দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। এরকম অনেকগুলো কাজ আছে
কাজ নয় কোনটি? জারক, নস, নিঃসরণ। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং কারেক্ট অ্যান্সার। তারপরেরটা নেন, তারপরেরটা আনসার করেন তো, আনসার করেন। হ্যাঁ, পারমাণবিক বোমার আবিষ্কারক কে? অপশন হাইমার, অপশন ক, অপশন ক দিলাম ওপেন হাইমার, অপশন ক, অপশন খ গ্যালিলিও, গ্যালিলিও, অপশন গ, অপশন গ রবার্ট কস, অপশন ঘ, অপশন গ কে 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 জর্জ ডাব্লিউ বুশ, জর্জ ডাব্লিউ বুশ, জর্জ ডব্লিউ ডব্লিউ বুশ, জর্জ ডাব্লিউ বুশ। বলেন দেখি আনসার কে বলতে পারে। হুইচ ইজ দ্য ইনভেন্টর অফ অর ডিসকভারার অফ অ্যাটম বোম? পারমাণবিক বোমার ইংরেজি হচ্ছে অ্যাটম বোম, অ্যাটম বোম, অ্যাটম বোম। বলেন পারমাণবিক বোমা কে আবিষ্কার করে? সবাই একটু, যারা ক্লাসটা দেখছি, খোরশেদ স্যার ওয়ালাইকুম আসসালাম, হেলা হেলাল লাইফস্টাইল ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। খোরশেদ স্যার কেমন আছেন আপনি? আসেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, এই কথাটা বারবার না বলি। বিজ্ঞান ক্লাসের উপস্থিতি এমনিতেই কম থাকে, বাংলাদেশে বিজ্ঞান কোনো প্ল্যাটফর্মেই এত ক্লাস হয় না, হ্যাঁ, কারণ বিজ্ঞান কেউ পড়াইতে চায় না। পারমাণবিক বোমার আবিষ্কারককে একটু দ্রুত বলে দেন তো সবাই, পারমাণবিক বোমার আবিষ্কারক কে একটু বলে দেন। একটু আনসার দেখি তো কারা কারা দিলেন। শান সামিরা সেতু ওয়ালাইকুম আসসালাম, একটু ক্লাসটা শেয়ার করে দেবো সিতু। হ্যাঁ, রোমান খান পড়ি এক, ওপেন হাইমার, রোম, থ্যাংক ইউ রুমি, ওপেন হাইমার, তৌহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ তৌহিদ। ক্লাসটা একটু যত খুশি শেয়ার করে দিব। তাহলে প্রথম কথা ছিল পারমাণবিক বোমার আবিষ্কারক কে? হাইমার, ওপেন হাইমার। ওকে, নেক্সট ওয়ান দেখি আমাদের কি প্রশ্ন আসে। চলেন, কোথায় দিন রাত্রি সমান হয়? এক নাম্বার দিলাম নিরক্ষরেখা, নিরক্ষরেখায়, নিরক্ষরেখায়। গোয়া নাম্বার দিলাম, খ নাম্বার দিলাম, খ নাম্বার দিলাম, খ নাম্বার দিলাম বিষুব রেখায়, বিষুব রেখায়, বিষুব রেখায়। গ নাম্বার দিলাম উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে। ঘ নাম্বার দিলাম দক্ষিণ গোলার্ধে, ঘ নাম্বার দিলাম দক্ষিণ গোলার্ধে, ঘ নাম্বার দিলাম দক্ষিণ গোলার্ধে, এবং অঙ্গ নাম্বার দিলাম ক প্লাস খ। একটু দেখতে চাই এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সুন্দর একটা প্রশ্ন। আমরা ব্যাখ্যা সহ পড়ব, আমরা ব্যাখ্যা সহ পড়ব, আমরা ব্যাখ্যা সহ পড়ব, কেমন? একটু দেখতে চাই, একটু দেখতে চাই, একটু দেখতে চাই। কোথায় দিন রাত্রি সর্বদা সমান হয়? সবারটা দেখতে চাই, একটু দয়া করে বলবেন কোথায় দিন রাত্রি। রাজিয়া সুলতান ওয়ালাইকুম আসসালাম, একটু শেয়ার করে দিব। নাজমা খাতুন এক্সিলেন্ট, এক্সিলেন্ট। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেবো, আজকে ঝাঁকানাকা ক্লাস হবে, সবার জন্যই ইম্পর্টেন্ট। সবাই একটু আমার ক্লাসটা করার সময় একটু একটু খাতা কলম নেবেন। আমার ক্লাস করলে আপনার বিজ্ঞান রিটেন ক্লাস না করলেও হবে, আমি প্রিলি রিটেন একসাথে সুন্দর করে অল্পতে বুঝিয়ে দিব। কোথায় দিন রাত্রি সমান হয়? সবাই আনসার দেন, অনেকেই দেখতেছি আনসার দেওয়া শুরু করেছেন। হ্যাঁ,
রুমি আক্তার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট ওয়ান। হ্যাঁ, দিনা খাতুন, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আনসার দিয়েছেন, অনেকেই আনসার দিয়েছেন নিরক্ষরেখা। না, উত্তর হবে, এই উত্তর হবে কোনটা? ক প্লাস খ। যাহাই নিরক্ষরেখা, যাহাই নিরক্ষরেখা তাহাই বিষুব রেখা, তাহাই বিষুব রেখা। হ্যাঁ, তাহাই বিষুব রেখা, যাহা নিরক্ষরেখা তাহাই বিষুব রেখা। এটা যদি পৃথিবী হয়, পূর্ব থেকে পশ্চিমে একদম মাঝ বরাবর দিয়ে যে দাগটা কল্পনা করা হয়, রেখাটা কল্পনা করা হয়, তাকেই বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা বা ইকুয়েটর, এইগুলো বা মহাবৃত্ত, অনেক নাম আছে, 4-5টা নাম আছে। ওকে, তাইলে এই নিরক্ষরেখা যাহা আমার বিষুব রেখাও তাহা। এখন প্রশ্ন হচ্ছে কেন, কেন নিরক্ষরেখায়, কেন নিরক্ষরেখায় দিন রাত্রি সমান হয়? এই কেনটা পড়তে হবে। হোয়াই, হোয়াই পড়লে তবেই আমরা এক্সাক্ট উত্তর করা শিখব, এক্সাক্ট উত্তর করা শিখব। দেখেন, কেন নিরক্ষরেখা তথা বিষুব রেখায় দিন রাত্রি সমান হয়? এক নাম্বার কারণ, আপনি যদি এইটাকে একটা উত্তর গোলার্ধ, এইটুকুকে দক্ষিণ গোলার্ধ কল্পনা করেন, দেখেন নিরক্ষরেখাটা দুই গোলার্ধ বা দুই প্রান্ত থেকে প্রায় সমদূরত্বে আছে। সুতরাং আমরা লিখতে পারি উভয় গোলার্ধ থেকে, উভয় গোলার্ধ থেকে সমদূরত্বে থাকার কারণে, সমদূরত্বে অবস্থিত, সমদূরত্বে। 2 নাম্বার কি হয়? সূর্য যখন কোনো একটা দিন ঘুরতে ঠিক খাড়া এই রেখার উপরে আসে, এই রেখার উপর আসে, তার আলো উভয় দিকে সমপরিমাণ পড়ে। কেমন? যেদিন নিরক্ষরেখার ঠিক উপরে সূর্য অবস্থান করে ওই দিনকেই বলে হচ্ছে মহাবিষুব বা ইকুইনক্স। ইকুইনক্স, যেদিন সূর্য ঠিক 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 কার উপরে পড়ে? নিরক্ষরেখার উপরে পড়ে, নিরক্ষরেখার উপর পড়ে। যেদিন সূর্য ঠিক খাড়া নিরক্ষরেখার উপরে পড়ে, নিরক্ষরেখায় পড়ে, ওই দিনটার নাম হচ্ছে ইকুইনক্স, ইকুইনক্স বা মহাবিষব বা মহাবিষুব। ইকুইনক্স বা মহাবিষুব, ওই দিনটাকে বলে ইকুইনক্স বা মহাবিষব। কোন দিন? যেদিন সূর্যটা ঠিক ঠিক নিরক্ষরেখায় পড়ে, ওই দিনটাকে বলা হয় ইকুইনক্স বা মহাবিষব। এর ফলে কি হয়? উভয় গোলার্ধে সমান আলো পড়ে, উভয় গোলার্ধে। এর ফলে কি হয়? উভয় গোলার্ধে সমান আলো পড়ে, উভয় গোলার্ধে সমান আলো পড়ে। এর ফলে কি হয়? উভয় গোলার্ধে সমান আলো পড়ে। কেননা উভয় গোলার্ধ থেকে এই নিরক্ষরেখা তথা বিষুবরেখা সমদূরত্বে আছে। সূর্য ঠিক যে দিনে এই রেখার উপর পড়বে, তখন দুই পাশে সম পরিমাণ আলো বিস্তৃত হবে। দ্যাট ইজ হোয়াই যখন নিরক্ষরেখায় সূর্য কিরণ দিবে উভয় প্রান্তে, ওই দিনটাতে দিন রাত্রি কি হবে? সমান হবে। সূর্য উভয় দিকে পূর্বে এবং পশ্চিমে কি হবে? সূর্য উদিত হবে এবং পশ্চিমে অস্ত যাবে। কেমন? তাছাড়া আর একটা কথা আছে, পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকবে। এই সমস্ত কারণে নিরক্ষরেখা তথা বিষুবরেখায় দিন রাত্রি সমান হবে। আবারও বলছি, এই প্রশ্নটা ভেরি ভেরি ট্রিকি প্রশ্ন। কোথায় দিন রাত্রি সমান হয়? নিরক্ষরেখা অথবা বিষুবরেখা অথবা ইকুয়েটর, যাই নামে ডাকেন না কেন। এর কারণ কি? কারণ এই নিরক্ষরেখা তথা বিষুবরেখা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ থেকে প্রায় সমদূরত্বে অবস্থিত। 1, 2, সূর্য যেদিন এই রেখার উপর পড়ছে, দ্যাট মিন্স নিরক্ষরেখার উপর পড়ছে, তখন যেহেতু এই রেখাটা যেহেতু সমদূরত্বে, দুই প্রান্তে ইকুয়াল অ্যামাউন্ট অফ আলো বা লাইট স্ক্যাটার হচ্ছে। দ্যাট ইজ হোয়াই, যেহেতু সমপরিমাণ আলো স্ক্যাটার্ড হচ্ছে, এই জন্য এই দিনটাতে বা এই রেখাতে দিন রাত্রি সমান হচ্ছে। আর যেদিন এই রেখার উপর সূর্য পড়ে, ওই দিনটাকে আমরা বলবো ইকুইনক্স বা মহাবিষুব।
ওকে, রাজিয়া সুলতানা থ্যাংক ইউ। ফররুক আহমদ বন্ধু কেমন আছো তুমি বলো। ফররুক আহমেদ একটু কি করে দিব, একটু শেয়ার করে দিব সবাই নিজ দায়িত্বে। হ্যাঁ হ্যাঁ সেতু থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু শেয়ার করে দিব, যেহেতু বিজ্ঞান ক্লাস আমাদের দেশে খুবই কম হয়, এই জন্য অনেক অনেক স্টুডেন্ট আপনারা বিজ্ঞান নিয়ে ভয়ে থাকেন। আমি একদম পানি পানি করে দিব ইনশাল্লাহ তাআলা, পানি পানি করে দিব যাতে আপনার এটাতে আর কোনো প্রবলেম না থাকে। কেমন? চলেন পরের প্রশ্ন যাই। বুঝছি সবাই। বলছে বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ। 1 নাম্বার শামুক, 2 নাম্বার বাঘ, 3 নাম্বার রাজকাঁকড়া, 4 নাম্বার কি বলবো ব্যাং। দেখি কারা সঠিক অ্যান্সার দিতে পারে। হুইচ ওয়ান ইজ এ লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। একটু বলবো দেখি কারা কারা পারে, সবাই দেখতে চাই কারা কারা পারে। দেখতে চাই সবাই, হ্যাঁ দেখতে চাই কারা পারে কারা পারে। নাজমা খাতুন, সেতু সরকার এক্সিলেন্ট, দিনা খাতুন এক্সিলেন্ট, ইউ গাইজ আর অসাম, ফাতেমা জোহরা দ্যাট ইজ অসাম ফ্রম ইউ, অল অফ ইউ এক্সিলেন্ট গাইজ, এক্সিলেন্ট। সবার জন্য শুভকামনা যারা সঠিক আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাজকাঁকড়া এটাকে বলে লিভিং ফসিল, লিভিং ফসিল জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল জীবন্ত জীবাশ্ম। একটা ওয়ার্ড আমরা কিন্তু জানি লিভিং লিজেন্ড, লিভিং লিজেন্ড, লিভিং লিজেন্ড। লিভিং লিজেন্ডকে, লিভিং লিজেন্ড কাদেরকে বলা হয়, যেমন লিওনেল মেসি, লিওনেল মেসি, লিওনেল মেসি, রোনালদো, রোনালদো, আর একটা আছে উসাইন বোল্ট, উসাইন বোল্ট। এইগুলো হচ্ছে লিভিং লিজেন্ড। একটু শিখে নিব লিভিং লিজেন্ড মানে কি। লিভিং লিজেন্ড অর্থ বায়োলজিক্যাল প্যারামিটারে এক জিনিস আর মনুষ্য জগতে মানব জীবনে আর এক জিনিস। অর্থাৎ লিভিং লিজেন্ড কাদের বলা হয়, ফর এক্সাম্পল 2-4 জন লোক এমন আছে যাদের কৃতকর্মের দ্বারা তারা এই পৃথিবীর বুকে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখতে পেরেছেন এবং সে এখনো জীবিত আছে, এবং সে এখনো জীবিত আছে। যেমন ফুটবল খেলার নাম যদি এখন আমরা বলি বেঁচে আছে, এই রকম লিভিং লিজেন্ডকে ডেফিনেটলি মেসির নাম উচ্চারিত হবে, রোনালদোর নাম উচ্চারিত হবে, আর দৌড়বিদের মধ্যে যদি বলি উসাইন বোল্টের নাম উচ্চারিত হবে। তেমনি করে বায়োলজিক্যাল প্যারামিটারে লিভিং লিজেন্ড বলতে কাদেরকে বোঝায়, এক সময় তাদের অনেক প্রজাতি হয়তো ছিল, কিন্তু কালের পরিক্রমায় তারা আস্তে আস্তে হারাইতে 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 তাদের 2-1টা প্রজাতি আর বেঁচে আছে। এই যে 2-1টা প্রজাতি বেঁচে আছে হাজার হাজার প্রজাতির মধ্যে, এই রকম ধর্ম বিশিষ্ট প্রাণীদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, যেটাকে আমরা বললাম হচ্ছে রাজকাঁকড়া। বুঝে থাকলে লিখে বুঝেছি। সবাই এখনো যারা ক্লাসটা শেয়ার করেনি একটু শেয়ার করে দিব, হ্যাঁ শেয়ার করে দিব। তাইলে এটা হচ্ছে লিভিং লিজেন্ড আর লিভিং ফসিল, তাহলে রাজকাঁকড়া। পরের কোশ্চেনটা চলেন, পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন। কোন মৌলিক পদার্থ সাধারণ তাপমাত্রায় তরল থাকে? 1 নাম্বার হচ্ছে ক্লোরিন, 2 নাম্বার ব্রোমিন, 3 নাম্বার সোডিয়াম,
4 নাম্বার ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম বলেন কোন মৌলিক অধাতু হুইচ নন মেটাল ইজ ইন লিকুইড ফেজ, কখন নর্মাল টেম্পারেচারে। নর্মাল টেম্পারেচার হুইচ ওয়ান ইজ লিকুইড ইন নর্মাল টেম্পারেচার, সাধারণ তাপমাত্রায় কে বা কোন অধাতুটা তরল থাকে, লিকুইড ফেজে থাকে। সবাই এটা কমন কোয়েশ্চেন দেখতে চাই। হ্যাঁ FN চৌধুরী থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দেখতে চাই এই প্রশ্নের উত্তর কে কে পারে। সিদরাতুল মুনতাজ স্মৃতি ক্লাসটা একটু শেয়ার করে দিব। হ্যাঁ ফাতেমাতুল জোহরা ক্লাসটা একটু শেয়ার করে দেব ভাই। শেয়ারিং ইজ কেয়ারিং যদিও মানুষ বলে, আসলেই সত্য। ক্লাসটা একটু শেয়ার করে দিব। ইউ আর ম্যাচিউরড এনাফ, এই কথাটা বারবার বলার দরকারই নাই, কারণ আমরা ক্লাসটা করছি, আমাদের উদ্দেশ্য দিস ইজ এ ফ্রি লাইভ ক্লাস। উই ওয়ান্ট টু রিচ অ্যাজ মাচ অ্যাজ দি স্টুডেন্ট উই ক্যান। আমরা যত সংখ্যক, যত বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে এই সেবাটা পৌঁছে দিতে পারি। হ্যাঁ একটু আপনার একটা শেয়ারেই অনেকেই দেখতে পারবে। কেমন? ওকে মেঘলা আকাশ, ওকে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মেঘলা আকাশ একটু শেয়ার করে দিব। রিমঝিম বৃষ্টি থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখি কে কে সঠিক উত্তর পারে। সবাই দেখতে চাই কে কে সঠিক উত্তর পারে। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? হুইচ ওয়ান ইজ ইন লিকুইড ফেজ ইজ নর্মাল টেম্পারেচার। নর্মাল টেম্পারেচারে কোন নন মেটালটা তরল থাকবে? সবার উত্তর দেখতে চাই, সবার উত্তর দেখতে চাই। দেখতে চাই, শুনতে চাই। হ্যাঁ খোরশেদ আলম থ্যাংক ইউ সো মাচ ভাই। একটু ক্লাসটা শেয়ার করে দেবো। হ্যাঁ ভাই আমার খান মোহাম্মদ আলামিন থ্যাংক ইউ সো মাচ। একটু শেয়ার করে দেবো ক্লাসটা। রাকিব হাসান, হ্যাঁ বিখ্যাত টিচার রাকিব, পাবনার বিখ্যাত টিচার হচ্ছে রাকিব, যদিও সে আমার স্টুডেন্ট তুল্য কিন্তু এখন আমার থেকেও বড় টিচার। থ্যাংক ইউ সো মাচ রাকিব হাসান ফর ওয়াচিং মি। প্লিজ শেয়ার দ্য ক্লাস অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো দ্যাট ইউর ফ্রেন্ডস ক্যান অলসো সি আস। কেমন? তাহলে বলেন কোন মৌলিক অধাতুটা সাধারণ তাপমাত্রায় তরল? দিস ইজ অ্যাবসলিউটলি ব্রোমিন। শুধু তাই নয়, এই সাধারণ তাপমাত্রাকে নর্মালি আমরা বলবো হচ্ছে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা, এভাবেও আসতে পারত। কোন মৌলিক অধাতুটা কক্ষ তাপমাত্রায় তরল, অথবা এভাবেও আসতে পারত রুম টেম্পারেচারে তরল। রুম টেম্পারেচারে তরল। রুম টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি কেলভিনে বলি তাহলে কত? 298 কেলভিন। ওকে তাহলে আমাদের ইনক্লুডেড ইনফরমেশনগুলো অবশ্যই নোট ডাউন করে নিতে হবে, যাতে করে প্রশ্নের ভাষা চেঞ্জ হয়ে গেলেও আমি পারি। কেমন? তাহলে কোন মৌলিক অধাতু বলেছে সাধারণ তাপমাত্রায় তরল? দিস ইজ অ্যাবসলিউটলি ব্রোমিন, অ্যান্ড ব্রোমিন ক্যান অনলি স্টে ইন লিকুইড ফেজ অ্যাট রুম টেম্পারেচার। অনলি এবং অনলি অধাতু সময়ের মধ্যে ব্রোমিনই রুম টেম্পারেচারে তরল অবস্থায় থাকতে পারে। এই প্রশ্নটা দিয়েছিল অধাতু দিয়ে। আমি যদি এই প্রশ্নটা বলতাম কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল, আমি যদি এইটা বলতাম কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে, কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে, প্রশ্নটা যদি এইটা করতাম আর অপশনস যদি এইগুলো দিতাম, একটু দেখতে চাই কারা পারে। দেখতে চাই কারা কারা পারে। ফ্রান্সিয়াম, খ নাম্বার গ্যালিয়াম, গ নাম্বার সিজিয়াম। দেখতে চাই কারা কারা পারে। সিজিয়াম, ঘ নাম্বার মার্কারি, আর উঙ নাম্বার সব। দেখি এই প্রশ্নটা যদি থাকতো কি করতেন আপনি? এই প্রশ্নটা যদি থাকতো এই অধাতুর জায়গায়, এখন দেখেন আমি জাস্ট লিখে দিয়েছি ধাতু, অধাতুর জায়গায় এখন জাস্ট লিখে দিয়েছি ধাতু। হুইচ মেটাল ক্যান স্টে ইন লিকুইড phases in normal temperature, that is সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটা
তরল অবস্থায় থাকতে পারে? আমি অপশনসে দিয়েছি ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, সিজিয়াম, মার্কারি অথবা সব। ফ্রান্সিয়ামকে প্রকাশ করে Fr দ্বারা, গ্যালিয়ামকে Ga দ্বারা, সিজিয়ামকে Cs দ্বারা, আর মার্কারিকে সবাই জানেন Hg দ্বারা। আমি দেখতে চাই কারা কারা পারেন এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কারা কারা পারে? রুমি আক্তার, খোরশেদ আলম, হাসি মধু আপু ক্লাসে আসে না কেন? হ্যাঁ দেখতে চাই। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আলামিন। FN চৌধুরী, রিয়াজউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের শেয়ার যদি না থাকে, আপনাদের প্রেজেন্স যদি না থাকে, এই আয়োজন বৃথা হয়ে যাবে। এই আয়োজনটা বৃথা হয়ে যাবে। আপনি দেখবেন বাংলাদেশে সব প্ল্যাটফর্মে বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞানের ভুরি ভুরি ক্লাস হচ্ছে, বিজ্ঞানের তেমন ক্লাস নাই। আমি একমাত্র লোক এত বেশি বিজ্ঞানে ক্লাস নিচ্ছি এবং বিজ্ঞানকে পানি বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। জাস্ট আই নিড ইউর সাপোর্ট, আই নিড ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন। কেমন? অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভলি পার্টিসিপেট বাই শেয়ার, বাই ট্যাগিং ইউর ফ্রেন্ডস। কেমন সবাই? অল, চয়ন সরকার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। একটু শেয়ার করে দিব রিমঝিম। ওকে, সেতু সরকার সব ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু পানি দিবা নাকি? একটু একটু গরম পানি দিও। সবাই বলো, সবাই বলেন, সবাই বলেন দেখি কে কে পারে। এক্সিলেন্ট, ওকে, হ্যাঁ সব সব সব, অনেকেই সব। এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পড়ে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল? এটা তো বারবার আসা কোশ্চেন, এটা আসলে পারবেন। কিন্তু প্রশ্নটা যদি হতো কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে, এই কোশ্চেনটা যদি করতো তখন কিন্তু আমরা অনেকেই পারতাম না। তাহলে আমি এখানে লিখেছি ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, সিজিয়াম, মার্কারি সব। উত্তর হচ্ছে সব, উত্তর হচ্ছে সব, উত্তর হচ্ছে সব। এখানে একটা চুটকি লিখে নিতে পারেন, ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, 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 ফ্রান্সে গিয়ে হাজি সাইজ। এই যে ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, মার্কারি, Hg তে মার্কারি আর সিজিয়াম। এই যে ফ্রান্সিয়াম, এই যে গ্যালিয়াম, মার্কারি আর সিজিয়াম। তাহলে ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, এইটা মনে রাখতে পারলে কোন কোন ধাতু তরলে থাকে সাধারণ তাপমাত্রায়, ইউ ক্যান রিমেম্বার অ্যাট এ গ্লান্স। একবারে সহজেই মনে রাখতে পারবেন। চুটকিটা কি? ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, মার্কারি তথা পারদ, আর একটা আছে সিজিয়াম, যেটা আমি অপশনে অলরেডি সবগুলোই দিয়েছিলাম টেকনিক্যালি। বুঝতে পেরেছি সবাই? রাজিয়া সুলতানা, মন খারাপ করে লাভ নাই, কেউ আপনার জন্য পড়ে দিবে না। আমাদের পড়াটা চালায় নিতে হবে, এই এক্সামে না হলে সামনের এক্সামে কাজে দিবে। কেমন? FN চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নাই। ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, হ্যাঁ রাজিয়া সুলতানা ঠিক আছে। ফ্রান্সে গিয়ে হাজি সাইজ, এইটা মনে রাখলেই কিন্তু আমাদের কোন কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকবে তার চারটা হয়ে যাবে। পারবো? সবাই বলেন পারবো? সবাই একটু বলেন পারবো? ওকে, চলেন পরের প্রশ্ন। পরের প্রশ্ন, হাড় ভাঙা নির্ণয়ে ব্যবহৃত হয়, হাড় ভাঙা নির্ণয়ে ব্যবহৃত হয়, বলেন। হাড় ভাঙা নির্ণয়ে ব্যবহৃত হয়, ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয়। এক নাম্বার এক্স রে, এক্স রে। 2 নাম্বার গামা রে। 3 নাম্বার সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ। 4 নাম্বার শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ। 5 নাম্বার 1+2। 4 নাম্বার রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি। 5 নাম্বার 1+4, 5 নাম্বার 1+4। বলেন
হাড় ভাঙা নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি? হাড় ভাঙা নির্ণয়ে ব্যবহৃত হয় কোনটি? ওকে, এফএন চৌধুরী এক্স রে। আর কে কে বলতে চাই একটু দেখতে চাই? সেতু সরকার 1+4। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমার সাথে থাকেন, ক্লাসগুলো করেন, আপনার বিজ্ঞান ক্লাসটা এমনি রিভিশন হয়ে যাবে, অন্য আলাদা করে পীর সাহেব ধরতে হবে না। আজকে ঠিক আছে সাব্বির স্যার? রাবেয়া সুলতানা তন্নি 5 নাম্বার। হ্যাঁ এক্সিলেন্ট তন্নি, ক্লাসটা শেয়ার দিয়ে দিব একটু। ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় কে কে? ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয়, দেখতে চাই শুনতে চাই। ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় এক্স রে, আর এক্স রেরই বাংলা নাম রঞ্জন রশ্মি। তাহলে আনসার হবে কোনটা? আনসার হবে 5 নাম্বারটা। পরীক্ষার হলে তাড়াহুড়া করে আপনারা কি করবেন, যেই এক্স রে দিবেন এক্স রে দাগায় ফেলবেন, তারপর দেখবেন ও মাই গড 4 নাম্বারে রঞ্জন রশ্মি, তখন কিন্তু ফিরে আসার সুযোগ থাকবে না। দ্যাট ইজ ওয়াই ফার্স্ট অ্যাপিয়ারেন্সে ইউ হ্যাভ টু লুক ওভার অল অফ দ্য অপশনস। সবগুলো অপশনস লুক ওভার করবেন, দেখবেন, দেখবেন, বুঝবেন, তারপরে আনসার করবেন। বোঝা গেল কিনা বলেন? জব হবেই, জ্ঞান অর্জন দিয়ে লাভ হবে না। জব না হলে জব হবেই, লেগে থাকলে জব হবেই, অ্যাক্টিভলি লেগে থাকতে হবে, অ্যাক্টিভলি লেগে থাকতে হবে। জব হবেই, জব হবেই, জব না হয়ে কই যাবে? অ্যাক্টিভলি লেগে থাকতে হবে। হ্যাঁ, ভাঙা হাড় নির্ণয় ব্যবহৃত হয় এক্স রে তথা রঞ্জন রশ্মি, তার মানে আনসার হবে 5। 1 নাম্বার এক্স রে দেখে লাফালাফি করে এটা করা যাবে না, আগে দেখতে হবে ইউ হ্যাভ টু সি দ্য অল অফ দ্য অপশনস। কেমন? তাহলে চলেন এক্স রে আরো কিছু ব্যবহার শিখে নেই। এক্স রে এর ব্যবহার, এক্স রে এর ব্যবহার, এক্স রে এর ব্যবহার শিখতে হবে আমাদের, খুবই গুরুত্বপূর্ণ। এক্স রে এর ব্যবহার অনেকগুলো লিখবো। 1 নাম্বার ভাঙা হাড় বা স্থানচ্যুতি, ভাঙা হাড় বা স্থানচ্যুতি নির্ণয়ে, ভাঙা হাড় বা স্থানচ্যুতি নির্ণয়ে ব্যবহৃত হয়। 2 নাম্বার বিমানবন্দর বা অন্যান্য নিরাপত্তায়, বিমানবন্দরে অথবা নিরাপত্তা ব্যবস্থায়, বিমানবন্দর অথবা নিরাপত্তা ব্যবস্থা যেখানে যেখানে আছে সেখানে সেখানে এক্স রে ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ কোনো জায়গায় আঘাত লাগছে কিনা, অভ্যন্তরীণ আঘাত নির্ণয়ে, তাই বলে প্রেম করে ছ্যাঁকা খাইলে সেই আঘাত নির্ণয় করা যাবে না। শুনলেন? অভ্যন্তরীণ আঘাত নির্ণয়ে, তাই বলে মেয়েদের পেছনে ঘুরে ঘুরে প্রেম করে ছ্যাঁকা খাইলে কিন্তু আঘাত পাইলে ওই আঘাত এক্স রে দ্বারা নির্ণয় করা যাবে না। কেমন? চিকিৎসা ও শিল্পে, যেমন সিগারেট শিল্পে ব্যবহার করা হয়, কেমন? তারপর হচ্ছে বিদেশি বস্তু শনাক্তকরণে, ওই যে কোথায় বিদেশি বস্তু শনাক্তকরণে, বিমানবন্দরে বিদেশি বস্তু শনাক্তকরণে, কেমন? 6 নাম্বার দাঁতের সমস্যা নির্ণয়ে। 7 নাম্বার লাস্ট বাট নট লিস্ট ক্যান্সার কোষ ধ্বংসে ব্যবহৃত হয়, ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহৃত হয়। These are the some important uses of X-ray. ওকে, এইগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইউজেস অফ X-ray. What are the fields?
কোন কোন ফিল্ডে ব্যবহার করা হয়? ফার্স্ট অফ অল ভাঙা হাড় বা ওই হাড়ের স্থানচ্যুতি নির্ণয়ে ব্যবহার করা হয়। সেকেন্ড, বিমানবন্দর বা নিরাপত্তা ব্যবস্থায়, যে আপনি কোনো কিছু অবৈধ বা অন্য কোনো নিরাপত্তায় শঙ্কা জায়গায় এরকম কোনো ম্যাটেরিয়াল বহন করছেন কি না। অভ্যন্তরীণ আঘাত, অনেক সময় অ্যাক্সিডেন্টালি আমরা অনেক ধরনের আঘাত পাই কিন্তু লোকেশনটা ঠিক করতে পারি না, মনে হয় এইখানে না এইখানে। এই যে এক্সাক্ট লোকেশন, টু ডিটারমাইন দ্য এক্সাক্ট লোকেশন এক্স-রে ইজ ইউজড। চিকিৎসা এবং শিল্পে এরকম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। বিদেশি বস্তু শনাক্তকরণে, বিমানবন্দরে দাঁতের সমস্যা চিহ্নিতকরণে, এবং লাস্ট বাট নট লিস্ট, ক্যান্সার কোষ ধ্বংসে। হয়েছে সবার? বলেন হয়েছে না? প্রেমের আঘাত নির্ণয় করা যাবে না, প্রেমের আঘাত নির্ণয় করা যাবে না। প্রেম করে ধরা খাওয়ার পরে এই আঘাত নির্ণয় করা যাবে না। কেমন? সবাই বলেন বুঝেছি কিনা এইটা, এইটা ডান কিনা। তোলা হয়ে গেলে লিখেন ডান, তোলা হয়ে গেলে লিখেন ডান। তারপরের প্রশ্নে যাব আমরা, অনেকগুলো প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। আমার ক্লাসটা ওই রকম নয়। আমার ক্লাসটা গতানুগতিক অন্যান্য প্ল্যাটফর্মের মতো নয়, এসে শুধু অপশন দাগায় দিবে না ভাই। আমি যদি 20টা প্রশ্ন সলভ করাই, ইউ উইল কভার অ্যাট লিস্ট 100 কোয়েশ্চেন। আপনি এই 20টা কোয়েশ্চেন দ্বারা 100টা কোয়েশ্চেন সলভ করতে পারবেন। এই রিলেভেন্ট প্রশ্নগুলো সলভ করলে অল্প পড়েই বেশি পড়া হয়ে যায়। ঠিক আছে ভাই আমার? সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার? সেতু সরকার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু কমেন্ট করে দিই। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি আছে। অপশন, ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসাবে? অপশন 1 চৌম্বক ক্ষেত্র হিসেবে, চৌম্বক ক্ষেত্র হিসাবে। অপশন 2 বিদ্যুৎ ক্ষেত্র হিসেবে। অপশন 3 তেজস্ক্রিয় হিসাবে। অপশন 4 নান অফ দা অ্যাবভ, একটাও নাই। বলেন দেখি কে কে এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারেন। ক্যাসেটের ফিতার যে শব্দটা থাকে, ছোটবেলায় আমরা ক্যাসেটের গান শুনতে দেখেছি, সেই ক্যাসেটের ফিতার শব্দ যে রক্ষিত থাকে, ফিতায় যে শব্দগুলো রক্ষিত থাকে কি হিসাবে থাকে? চৌম্বক ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র, তেজস্ক্রিয়, নান। দেখতে চাই, শুনতে চাই সবারটা। আনসার দেন সবাই, আনসার দেন। হুইচ উইল বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন? ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে? চৌম্বক ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র, তেজস্ক্রিয় হিসেবে, নান অফ। রোকসানা খাতুন পড়ি, রোমানা খাতুন পড়ি, এক্সিলেন্ট। সেতু সরকার এক্সিলেন্ট। খোরশেদ আলম, থ্যাংক ইউ সো মাচ ভাই। হ্যাঁ, কোন দিন কোন ক্লাস হবে আমি আজকেই দিয়ে দিব, রুটিন দিয়ে দিব। রুটিন পাইতে হলে আজকে অপেক্ষা করতে হবে, শেষ পর্যন্ত একটু দেখতে হবে। আমি সপ্তাহে 6 দিনই ফ্রি ক্লাস নিব রাত 9টায়। 2 দিন ম্যাথ, 2 দিন বিজ্ঞান, আর 2 দিন, একদিন আইসিটি, একদিন মেন্টাল অ্যাবিলিটি। 6 দিনই নিব। আপনারা ক্লাস চান কিনা সেটা শুধু বলেন। সামনে যেহেতু আমাদের অনেক পরীক্ষা আছে, ক্লাসগুলো ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই উত্তর দিয়েছেন চৌম্বক ক্ষেত্র হিসাবে। ক জয়যুক্ত হয়েছে, ক জয়যুক্ত হয়েছে, ক জয়যুক্ত হয়েছে। and those who have given number ক অপশন আনসার, you guys are correct। কেমন? প্রত্যেকের আনসার
সঠিক হয়েছে। আবু রায়হান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আবু রায়হান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আবু রায়হান ভাই একটু ক্লাসটা শেয়ার করে দিব, এখনো যারা ক্লাস করছি শেয়ার করিনি, নিজের পার্সোনালিটি থেকেই এটা শেয়ার করা উচিত। কেমন? আমাকে কেন বলতে হবে, আমাকে কেন বলতে হবে? অপশন ক 22 ডিসেম্বর, ডিসেম্বর। অপশন ক 23 মার্চ। অপশন গ 21 জুন। অপশন ঘ নান। বলেন, পৃথিবীর উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কোন দিনে? সবাই বলেন দেখি। পৃথিবীর উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সব থেকে বেশি দূরত্ব হয়, এইখান থেকে বারবার বারবার কোশ্চেন আসে। পৃথিবীর উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সব থেকে বেশি দূরত্ব হয় কোন দিনে? দেখতে চাই, শুনতে চাই, দেখতে চাই, শুনতে চাই। হুইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার? একটু বলেন। নাজিয়া আক্তার 21 জুন লিখেছেন। আরো দেখতে চাই, সবাই কমেন্ট করেন। যারা এখনো প্রেজেন্ট আছি কমেন্ট করে দিব। সামনে পরীক্ষা আছে, কিন্তু আপনাদের মেইন প্রবলেম পরীক্ষা যখন একদম 2 দিন আগে তখন লাইভ ক্লাস দেখেন না, তখন বেশি বেশি রিভিশন দিতে হবে। আর এখন যেহেতু সামনের দিকে অনেকগুলো পরীক্ষা আছে, এখন বেশি বেশি ফ্রি ক্লাসগুলো করতে হবে, নোট ডাউন করতে হবে। এখনই ফ্রি ক্লাস করার সময়, এখনই, দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এই সময়টাই ফ্রি ক্লাস করতে হবে, নিজেকে সমৃদ্ধ করতে হবে আপকামিং এক্সামে ভালো করার জন্য। আর আপনারা করেন পরীক্ষার 2 দিন আগে, 1 দিন আগে লাইভ ক্লাস করেন, এটা করা যাবে না। 21 জুন, 21 জুন। সবাই 21 জুনই কেন? সবাই 21 জুন কেন? সবাই 21 জুন দিলে তো হবে না। সবাই 21 জুন। হ্যাঁ, এটার বেসিক বলবো না, আজকে বলবো না, আজকে ক্লাসে বেসিক বলবো না। এর পরের ক্লাসগুলোতে টপিক ওয়াইজ যখন ক্লাস নিব, প্রশ্ন সলভে বেশি বেসিক বলবো না, টপিক ওয়াইজ যেদিন ক্লাস নিব সেই দিন বলবো। পৃথিবীর উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সব থেকে বেশি দূরত্ব, দ্রুত বলেন। দেখতে চাই। হ্যাঁ, হাসিনা, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা, হাসিনা। হ্যাঁ রাকিব, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অস্থির এই পোলাপান, চাকরি পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে। 22 ডিসেম্বর, 22 ডিসেম্বরে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, একটু লিখে নিব। 22 ডিসেম্বর তারিখটা আমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এটার উপর আমি বিস্তারিত ক্লাস নিব যখন টপিক ওয়াইজ ক্লাস হবে তখন। এখন আপাতত প্রশ্ন সলভ করছি, কিছু জিনিস লিখে দেয়, একটু লিখে নেন। 1 নাম্বার, উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ ও সূর্যের, সূর্যের মধ্যে, মধ্যে দূরত্ব বেশি হয়, দূরত্ব বেশি হয়। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন রিলেটেড টু দিস কোশ্চেন, উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে সব থেকে ছোট দিন, সব থেকে ছোট দিন। কেন সব থেকে ছোট দিন? কারণ সূর্য ঘুরতে 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 এমন একটা অবস্থানে আসে, এই ডেটে পৃথিবী পৃষ্ঠে আলো কম পড়ে, অপর পৃষ্ঠে বেশি পড়ে না? যেহেতু সূর্যের আলো এই ডেটে পৃথিবী পৃষ্ঠে কম সময় পড়ে, এই জন্য দিনটা হয় সব থেকে ছোট, তার মানে রাতটা হয় সব থেকে বড়। তাহলে দক্ষিণ গোলার্ধে কি হবে? দক্ষিণ গোলার্ধে দিন হবে সব থেকে বড়, দক্ষিণ গোলার্ধে দিন হবে সব থেকে বড়, সব থেকে বড় দিন। উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে উল্টা হবে, উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে উল্টা হবে। এই 22শে ডিসেম্বর কি হয়?
সূর্য ঘুরতে ঘুরতে পৃথিবীর এমন একটা অবস্থানে আসে যে সব থেকে কম পরিমাণ আলো ওই দিন, কম সময় ধরে আলো, এই জন্য দিনটা উত্তর গোলার্ধে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে বিপরীত গোলার্ধে দিনটা কি হয়ে যায়, লার্জেস্ট হয়ে যায়। ঠিক আছে ভাই আমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি আরো বিস্তারিত ক্লাস দেবো এগুলোর উপরে, আপনারা একটু ফলো করবেন। হ্যাঁ সেতু সরকার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই তোলা হয়েছে, একটু বলেন, তোলা হয়েছে বলেন একটু। তোলা হয়েছে সবার, একটু বলেন, একটু কাইন্ডলি বলেন। ডান, ওকে, চলেন নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে পৃথিবীর উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন, দেখি কে পারে। পৃথিবীর উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন, কেবলই পড়াইছি। উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন, কেবলই পড়ালাম, এবার যারা মুখস্থ উত্তর দেন। উত্তর গোলার্ধের ছোট দিন, শাহাদত রাকিব, কেমন আছেন স্যার আপনি? রাকিব এত সময় পরে কেন? আপনারা যদি একটু ক্লাস কোঅপারেট না করেন, ক্লাসের প্রেজেন্স বাড়বে না, আর এই ক্লাসগুলো নিতেও ইচ্ছা করবে না। ওকে, বলেন উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন কোন দিন বলেন। 1 নাম্বার 22 ডিসেম্বর, 2 নাম্বার 23 ডিসেম্বর, 3 নাম্বার 21 জুন, 4 নাম্বার বলেন 21 মার্চ। দেখি কে পারে। পৃথিবীর উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন, কেবলই পড়াইছি, আগের অপশনে ছিল। উত্তর গোলার্ধের সব থেকে ছোট দিন, এক্সিলেন্ট, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আবু রাইহান ভাই, সঠিক উত্তর 22শে ডিসেম্বর। তাহলে একই কোশ্চেন ছিল, পরের প্রশ্ন। দীর্ঘতম দিন বলেন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন। 1 নাম্বার 22 ডিসেম্বর, 2 নাম্বার 23শে মার্চ, 4 নাম্বার 21 জুন। নান, বলেন দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন, কেবল পড়িয়েছি, সবাই একটু বলে দেন দক্ষিণ গোলার্ধের সব থেকে বড় দিন। ওকে, আচ্ছা আমি একটু একটু দুইটা কথা বলি, একটা কথা বলি, সেটা হচ্ছে 50তম বিসিএস নিয়ে কথা বলবো, তারপরে বলবো হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, তারপরে নিবন্ধন। একটু কথা বলি শুনেন, একটু কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, একটু শোনেন। প্রথমে 50তম বিসিএস, যারা 50তম বিসিএস এ অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এখন নিবন্ধনের পড়ার দরকার নাই, কারণ 50তম বিসিএসটা এ মাসে হয়ে যাবে। নিবন্ধন কবে হবে ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো, কেউ জানে না। এই জন্য এখন যারা পড়াশোনা করছেন, আপনার আগামী পরীক্ষাটা হবে 50তম বিসিএস। দ্যাট ইজ ওয়াই আপনার এখন টার্গেট করা উচিত 50তম বিসিএস কেন্দ্রিক পড়াশোনা। এই 1 মাস বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, আইসিটি, সব মেন্টাল এবিলিটি, এইটা যখন পড়বেন তখন এই 50তম বিসিএস নিয়ে যখন পড়বেন তখন অটোনোমাসলি আপনার প্রধান শিক্ষক আর নিবন্ধনের সাধারণ পড়াশোনা হয়ে যাবে, সাধারণ পড়াশোনা হবে।
সাধারণ পড়াশোনা মানে কি? আপনি বিসিএস এ বাংলা পড়বেন, বিসিএস এ ইংলিশ পড়বেন, বিসিএস এ ম্যাথ পড়বেন, বিসিএস এ জিকে পড়বেন। এই 4টা সাবজেক্টেই প্রধান শিক্ষকের পরীক্ষা হয় এবং নিবন্ধনের সাধারণ অংশটুকু হয়। সাধারণ অংশটুকু মানে সাবজেক্টিভ ছাড়া কমন যে পার্ট, নিবন্ধনে বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান 25 করে 100। তেমনি করে প্রধান শিক্ষকের পরীক্ষাতেও বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, বিজ্ঞান আর আইসিটি থেকে 2-1টা কোশ্চেন আসতে পারে। তাহলে হোয়াট শুড বি ইউর স্ট্র্যাটেজি রাইট নাও? You have to take your preparation according to upcoming nearmost examination. And which is the nearmost examination? That is 50তম BCS. So those who are taking your preparation right now, you have to focus on 50তম কি BCS। তাহলে কি হবে? এই 50তম BCS বা 50তম BCS কেন্দ্রিক যদি আপনি পড়াশোনা করেন, অটোনোমাসলি আপনার প্রধান শিক্ষকের প্রস্তুতি হয়ে যাবে, আপনার নিবন্ধনের সাধারণ পাঠের প্রস্তুতি হয়ে যাবে। এই জন্য দেখবেন অল অফ দা প্ল্যাটফর্ম ইনক্লুডিং আওয়ার, আমরাও সহ সবাই নিবন্ধনে ভর্তি নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ এখন প্রাইমারিটা শেষ হয়ে গেছে, নিবন্ধনটাকে টার্গেট করব। ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, বাট ইওর কনসেন্ট্রেশন শুড গোজ অন 50তম BCS। এখানে যদি আপনি পড়ালেখা করে ফেলেন বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, মেন্টাল এবিলিটি, আইসিটি, বিজ্ঞান, তাহলে তো সেটা প্রধান শিক্ষক অটোনোমাসলি কাজে দিবে, সেটা নিবন্ধনে অটোনোমাসলি কাজে দিবে। বোকামি করবেন না, বোকামি করবেন না, বেশি মানুষকে পীর মানবেন না। এই দুনিয়ায় সবাই আপনারটা না ভেবে নিজেরটা ভাবে, হ্যাঁ, ইনক্লুডিং যত অনলাইন পীর সাহেব আছে, আর আমি তো আছি তার মধ্যে। এই জন্য বলছি আপনার নিয়ার মোস্ট এক্সামিনেশন 50তম BCS। আপনি টিকেন না টিকেন, প্রস্তুতি ভালো থাক খারাপ থাক, বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান এই 4টা কমনলি পড়েন। আর যদি BCS নিয়ে আপনি ভালোভাবে ফ্যাসিনেটেড থাকেন, তার সাথে মেন্টাল এবিলিটি পড়েন, আইসিটি পড়েন, বিজ্ঞান পড়েন, কে মানা করছে? তার মানে এটাকে টার্গেট যদি করেন, অটোনোমাসলি এই 2টা হয়ে যাচ্ছে। সুতরাং আলাদা করে হাইট তোলার দরকার নাই যে নিবন্ধনে কি পড়বো, প্রধান শিক্ষকে কি পড়বো। এই 2টা কমন, বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান। কেমন ভাই আমার? আর নিবন্ধনে যারা সাবজেক্টিভ নিয়ে চিন্তায় আছেন, নিবন্ধনের সাবজেক্টিভ ভালো করে শুনে নেন, নিবন্ধনের যারা সাবজেক্টিভ নিয়ে চিন্তিত, আমি 3টা কথা বলবো, এই 3টা কথা শুনলেই আপনার নিবন্ধনের সাবজেক্টিভ চিন্তা শেষ। যদি কলেজ পর্যায়ে হয় অথবা স্কুল পর্যায়ে হয়, যে পর্যায়ে আপনি নিবন্ধনের সাবজেক্টিভ, I should say you are the student of chemistry by physics or math, অথবা ইসলামের ইতিহাস, অথবা ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, বাংলা, ইংলিশ, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ। আপনি যদি স্কুলেরটা টার্গেট করেন, তাহলে স্কুলের 9-10 বইটা কিনে নেবেন, বোর্ড বই। আবারও বলছি, স্কুলেরটা টার্গেট করলে স্কুলের 9-10 একটা বোর্ড বই আর ওই বোর্ড বইয়ের একটা গাইড কিনবেন। কিনে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসছে ওই প্রশ্নগুলো ভালো করে পড়বেন। আবারও বলে দেই, যদি স্কুল পর্যায়ে হয়, আপনি যে সাবজেক্টের স্টুডেন্ট ওই সাবজেক্টের 9-10 একটা বোর্ড বই কিনবেন। কেনার পরে তার একটা গাইড কিনবেন। গাইড থেকে দেখে যে এসএসসি তে বোর্ড এক্সামিনেশনে কোন কোন টপিক থেকে বেশি বেশি কোশ্চেন আসছে, সেই টপিকগুলো একদম নিশ্চিতভাবে পড়াশোনা করে ফেলবেন। আপনি যদি কলেজ লেভেলের টার্গেট করেন, একই কথা, আপনি কলেজের একটা সাবজেক্টিভ বই কিনে নেন। আবারও বলছি, কলেজের ওই সাবজেক্টিভ বোর্ড বইটা কেনেন, একটা গাইড বই কেনেন, পাঞ্জেরি আছে, রয়েল আছে, কত লেকচার আছে, একটা গাইড কেনেন। কিনে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো বারবার এইচএসসি বোর্ড এক্সামিনেশনে আসছে সেই প্রশ্নগুলোকে টার্গেট করেন, সেই টপিকগুলোকে টার্গেট করেন, টার্গেট করে ওইগুলো ধুমাইয়া পড়েন। ইনশাআল্লাহ তাআলা আপনি টিকে যাবেন অল্প করেই। আর যদি বেশি পীর সাহেবের কথা শুনেন, রেস্ট অফ অল ডিপেন্ড অন ইউ, আপনার উপর ছেড়ে দিলাম। বোঝা গেছে কিনা বলেন? Reza sir, English teacher, thank you so much for watching me. Please do the share my class. একটু শেয়ার করে দিবেন। না কোনো সমস্যা নাই। আবু রায়হান বলেছে, আমি হচ্ছে
বিএসসি কমপ্লিট করেছি মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সে তার সাবজেক্টিভ চয়েস দিবে না, প্রশাসন ক্যাডারে চয়েস দিবে। বাট আমি উত্তর দুইটা, আপনি প্রশাসন ক্যাডার একটা ক্যাডারে চয়েস দিলেও সমস্যা নাই, শুধু প্রশাসন, বাকি কোনো চয়েস দিবেন না, সমস্যা নাই। কিন্তু আর ইউ শিওর ইউ উইল গেট দ্য জব? এটা কি কেউ বলতে পারবে যে আপনি প্রশাসন ক্যাডারই পাবেন? দ্যাট ইজ ওয়াই আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে প্র্যাকটিক্যালি একটু চিন্তা করেন। আপনার যেহেতু বোথ ক্যাডার থাকে, অবশ্যই বোথ ক্যাডার চয়েস দিবেন। হু নোজ হোয়াট উইল বি হ্যাপেন, কি ঘটবে, হোয়াট উইল হ্যাপেন, কেউ জানে না, কেউ জানে না। সো দ্যাট আপনি রিস্ক বিয়ার কেন করবেন? আপনি প্রশাসন ক্যাডার প্রথমে রাখতে পারেন, আপনার যেহেতু চয়েস প্রশাসন, আপনি অন্যান্য ক্যাডারকে কেন দিবেন না? আপনি মার্কস ক্যারি যদি না করতে পারেন ওই লেভেলের, সুতরাং এটা রিস্ক হয়ে যাবে, এটা রিস্ক হয়ে যাবে। ওকে, ফজলে রাব্বি ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাই ফর ওয়াচিং মি। একটু বলেন আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, একটু বলেন। এই নিবন্ধন, এই বিসিএস নিয়ে আর কোনো কারো কোয়েশ্চেন আছে কিনা কমেন্টে বলেন, তারপরে আমরা নেক্সটে যাব। তাইলে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম মাস, দীর্ঘতম দিন হবে 22 ডিসেম্বর। উত্তর গোলার্ধে যা হবে দক্ষিণ গোলার্ধে উল্টো হবে। উত্তর গোলার্ধে ছিল ছোট দিন, তাইলে এই ডেটে দক্ষিণ গোলার্ধে হবে দীর্ঘতম দিন। বুঝতে পেরেছি নিশ্চয়ই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত কমেন্টে লিখে দেন। সত্যের সন্ধানে ফারুক, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো দেখছেন একটু সঙ্গেই থাকুন, আমরা আর একটা কোয়েশ্চেন দেখতে চাই। না, আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট কোয়েশ্চেন পরের দিন থেকে দেখবো ইনশাল্লাহ। নেক্সট কোয়েশ্চেন পরের দিন থেকে দেখব। এখন যদি কারো প্লিজ বলেন যে এই 50তম বিসিএস 2 নাম্বার প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক এবং 3 নাম্বার হচ্ছে নিবন্ধন, এইগুলো নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে ইউ ক্যান আস্ক মি ফ্রিলি, একটু কমেন্টে বলতে পারেন। কোনো জিজ্ঞাসা আছে কি? শাহাদত রাকিব বলেন, কোনো জিজ্ঞাসা থাকলে বলেন। আমি আবারও বলতে চাই, কোনো জিজ্ঞাসা থাকলে বলেন। হুদাই টাইম ওয়েস্ট করা যাবে না, যে কোনো ভাবে পড়ে আপনার গুরুত্বপূর্ণ টাইম কিল করা যাবে না। আপনি যেভাবেই পড়েন না কেন, কমন একটা প্রিপারেশন যেন থাকে, বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, এই 4টা সাবজেক্টের উপর কমন প্রিপারেশন যদি ভালো হয়, জুচ্ছই হয়, একটা না একটা চাকরি অবশ্যই অবশ্যই আপনি পাবেন। আচ্ছা, যারা আমার ক্লাস রুটিন পাচ্ছেন, যারা আমার ক্লাস রুটিন চাচ্ছেন, একটু শুনে নেন, ভালো করে শুনে নেন। প্রতিদিন রাত 9টা, প্রতিদিন রাত 9টায় আমি ইনশাল্লাহ তাআলা লাইভে আসব। প্রতিদিন রাত 9টায় আমি লাইভে আসব ইনশাল্লাহ তাআলা। কোন দিন কি কি হবে একটু যারা লিখে নিতে চান। 1 নাম্বার শুক্র প্লাস শনি আমি ম্যাথের উপর ফ্রি ক্লাস নিব। শুক্র শনিতে ম্যাথের উপর ফ্রি ক্লাস নিব, কেমন? শুক্র শনি। 2 নাম্বার রবি প্লাস সোমবার আমি বিজ্ঞানের উপর ফ্রি ক্লাস নিব। বিজ্ঞান কেমন? 3 নাম্বার মঙ্গল প্লাস বুধ, এইখানে আমি সাধারণত নিব হচ্ছে আপনার আইসিটি অবলিক মেন্টাল অ্যাবিলিটি। বৃহস্পতিবার বাদ থাকলো, এটাতেও একই কথা, মেন্টাল অ্যাবিলিটি অবলিক আইসিটি। যেদিন সুবিধা যেটা হবে সেটা নিব। এইটা আমি গ্যারান্টেড যে শুক্র শনিবারে ম্যাথ নিব,
রবি সোমবারে বিজ্ঞান নিব, এটা ফিক্সড। আর বাকি 2 দিন আইসিটি অথবা মেন্টাল এবিলিটি অথবা আইসিটি। এই রুটিনটা অবশ্যই অবশ্যই ফলো করবেন। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, না হিসাব বিজ্ঞানের সব বই পড়া লাগবে না। মেজর কোর্স যেগুলো ছিল, বিশেষ করে একটা কথা বলে দেবো এরপরে, একটু শুনেন। একজন কোশ্চেন করছে, কোশ্চেনের আনসারটা দিয়ে দেই। কোশ্চেন করছে হচ্ছে হেড টিচারের জন্য কোনো ব্যাচ আছে? হ্যাঁ, এখন যারা প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য স্পেশাল কোনো ব্যাচ করতে চান, আমাদের 510 টাকায় ষষ্ঠ ব্যাচ চলছে। এইটাতে মাত্র কয়েকটা ক্লাস হয়েছে, সবগুলো ক্লাস রেকর্ডেড আছে এবং থাকবে। আপনি চাইলে আজকেই যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের এখন ষষ্ঠ ব্যাচের ক্লাসগুলো চলছে ধুমাইয়া, এক কথায় ধুমাইয়া চলছে। যারা ষষ্ঠ ব্যাচে এনরোল করতে চান, আপনারা প্রাইমারি প্রিপারেশন এক্সক্লুসিভলি নিতে চান, জয়েন করতে পারেন। আর নিবন্ধনের তো চলছেই, দেখেছেন আপনি। ওকে, আর একটা কথা বলেছে, হ্যাঁ আরেকজন বলেছে সাবজেক্টিভ কিভাবে পড়বেন। এইটা হচ্ছে আমার ফ্রি ক্লাস, এইটা হচ্ছে আমার ফ্রি লাইভ, এইটা হচ্ছে আমার ফ্রি লাইভের রুটিন। দয়া করে একটু খেয়াল রাখবেন, এইটা হচ্ছে আমার ফ্রি লাইভের রুটিন। কেমন? এইটা হচ্ছে আমার ফ্রি লাইভের রুটিন, এটা খেয়াল রাখবেন। ওকে, একজন বলছে নিবন্ধনে কিভাবে পড়বো, কেবলই বলছি, আর একবার বলে দেই, নিবন্ধনে কিভাবে পড়বেন, নিবন্ধনে কিভাবে পড়বেন, কিভাবে পড়বেন, নিবন্ধনে কিভাবে পড়বেন। আর একবার বলে দিচ্ছি, এবার শুনে নেন। নিবন্ধনের 2টা ফেজ আছে, একটা হচ্ছে স্কুল ফেজ বা স্কুল পর্যায়, আর একটা হচ্ছে কলেজ পর্যায়। খুব ভালো করে শুনে নেন, আমি কিন্তু আর রিপিট করব না। স্কুল পর্যায়ে যদি আপনি বাংলা, ইংলিশ, ম্যাথ বা যে কোনো সাবজেক্ট হয় না কেন, আপনি ইতিহাস, পাতিহাস, সমাজবিজ্ঞান, যে সাবজেক্টের, ওই সাবজেক্টের নবম দশম শ্রেণীর বুক লিস্ট, নবম দশম শ্রেণীর বোর্ড বই কিনতে হবে। নবম দশম শ্রেণীর বোর্ড বই, 2 নাম্বার একটা গাইড বই লাগবে। তারপর কিভাবে পড়বেন, এসএসসি বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো, বোর্ড এক্সাম, এসএসসি বোর্ড এক্সামে যে টপিক থেকে বারবার কোশ্চেন আসছে, আপনি ওই টপিকগুলোই বেশি বেশি পড়বেন, আপনি ইজিলি অল্প পড়ে টিকে যাবেন। আর একবার বলছি, স্কুল পর্যায়ে যারা টার্গেট করছেন, 9-10 এর বোর্ড বই কিনবেন আপনি যে সাবজেক্টের, ম্যাথের হলে ম্যাথের, বাংলার হলে বাংলার, সমাজবিজ্ঞান হলে সমাজবিজ্ঞান, ইতিহাস হলে ইতিহাস। নবম দশম শ্রেণীর একটা বোর্ড বই কিনবেন সাবজেক্টিভ, আর একটা গাইড বই কিনবেন। তারপরে কি করবেন ভাই আমার, ওই গাইড বই থেকে দেখবেন এসএসসি বোর্ড এক্সামিনেশনে বেশি বেশি কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে, আপনি ওই টপিক একদম ঝাড়া ঠুটুস্ত বলে না, ওইটা করবেন। বোঝা গেল? কলেজ পর্যায়ে হলেও তাই, 1 নাম্বার কলেজ পর্যায়ে হলো একই নসিহা, 1 নাম্বার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড বই লাগবে, আপনি যে সাবজেক্টের বোর্ড বই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড বইটা সংগ্রহ করবেন। 2 নাম্বার, বাজারে অনেক গাইড বই আছে, পাঞ্জেরি, লেকচার, এই গাইড বই, এইখান থেকে কি করবেন, এইচএসসি বোর্ড এক্সামে যে টপিক থেকে বারবার কোশ্চেন আসছে, এইটা একটু রিসার্চ করবেন, একটু অ্যানালাইসিস করবেন, কইরা ওই টপিক একদম ধুমাইয়া পানি করে ফেলবেন। তাহলে পরীক্ষার হলে যায় দেখবেন হুবহু কমন পড়ছে। এন্ড পরের কোশ্চেন করছে কেউ বলছে, স্যার অনার্সের সাবজেক্ট পড়া লাগবে না, অনার্সের সাবজেক্ট পড়া লাগবে কিনা, অনেকের কোশ্চেন এইটা যে স্যার অনার্সের সাবজেক্ট পড়া লাগবে কিনা। এই বিষয়ে বিস্তর বলছি, ভালো করে শুনে নেন।
আপনাকে পড়াইতে দিবে আইদার স্কুলের 9-10 বই অর কলেজের এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বই। এই জন্য অনার্সের সাবজেক্ট বেশি পড়ার দরকার নাই। অনার্সের সাবজেক্ট পড়বেন একদম মেজর কোর্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের, যেগুলো সহজ কোর্স ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, যেগুলো কমন কোর্স ছিল, যেগুলো এইচএসসির সাথে রিলেভেন্ট, যে টপিকগুলো এইচএসসির সাথে রিলেভেন্ট যে টপিকগুলো এইচএসসির সাথে রিলেভেন্ট, সেই টপিকগুলো আপনি অনার্সের বই থেকেও পড়তে পারেন। কিন্তু আমি আপনাকে এনশিওর করে বলতে পারি, যদি কলেজে পরীক্ষা দেন, কলেজের বোর্ড বই আর একটা গাইড বই সবার আগে দেখা এইচএসসি বোর্ড এক্সামিনেশনের যে প্রশ্নগুলো বারবার আসছে ওইগুলো বেশি করে পড়বেন। স্কুলে হলে তো বলে দিছি 9-10 বোর্ড বই একটা কালেক্ট করবেন, একটা গাইড বই কালেক্ট করবেন, বোর্ড এক্সামিনে যে প্রশ্নগুলো বারবার আসছে ওই টপিকগুলো দুমায়ে পড়বেন। অনার্সের সাবজেক্টে বেশি ফোকাস দেওয়ার দরকার নাই, কারণ অনার্স পড়াইতে দিবে না আপনাকে পড়াইতে দিবে 9-10 অথবা 11-12। আমি মনে হয় বোঝাতে পেরেছি কিনা বলেন। হ্যাঁ, বিভাগের বিষয়গুলো লিখিত হলেও আপনার প্রশ্ন হবে এইচএসসির বই থেকে। ওকে, আপনি গত নিবন্ধনটা একটু দেখেন। আপনি অবশ্যই বিভাগের অনার্সের প্রশ্ন পড়বেন। হাই ক্লাস হাই থটেড থিওরি পড়া যাবে না, যেটা মোটামুটি মানের বেসিক কোর্সের সাথে এইচএসসির সম্পর্ক ক্রিয়েট করে, ওই টপিকগুলো পড়লেই হয়ে যাবে। বলেন, আর কিছু কেউ জানতে চান? শেষ করে দিব। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই রাখছি। আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা ক্লাস নিয়ে। তবে যাচ্ছি নয়, আপনারা যদি সত্যি সত্যি আমার ফ্রি ক্লাসগুলো চান, দুইটা রেসপন্সিবিলিটি আপনাদের, একটু খাতা কলম নিয়ে বসে যাবেন, দুই বন্ধুদের একটু মেনশন, একটু ট্যাগ, একটু শেয়ার করে দিতে হবে ভাই আমার। এটা যেহেতু ফ্রি ক্লাস, আমি চাইবো আমার ক্লাস বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে যান। আমি যেহেতু সহজ করে পড়াই, ইনশাল্লাহ বেশিরভাগ স্টুডেন্ট উপকার হলে তখনই আমার ভালো লাগবে। প্রত্যেকের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। দেখলেন না?